প্লে অফে ওঠার দীপশিখাটা জ্বালিয়ে রাখার কি তুমুল লড়াই কলকাতা নাইট রাইডার্সের, সর্বস্ব নিংড়ে দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে এবারের আইপিএল এর শুরুটা কেকেআরের এত বাজে এত বাজে এত বাজে হয়েছে যে এরপরে তাদের আর অন্য কোনো পথ ছিল না। সিজনের প্রথম 6 ম্যাচে তারা জয়হীন ছিল, বৃষ্টির কারণে এক ম্যাচ ভেসে গেছে, বাকি 5টা ম্যাচই তারা হেরেছিল। সেইখান থেকে প্রতিটা ম্যাচই কেকেআরের জন্য আসলে নকআউট ম্যাচ হয়ে উঠেছিল এবং সেই জায়গাটাতে কেকেআর বীরের মতো রেসপন্ড করেছে। ফাইনালি গিয়ে তারা প্লে অফে খেলতে পারবে কি পারবে না এইটা এখনো ডিসাইড হয়নি, তবে প্রথম 6 ম্যাচে জয়হীন দলটা পরের 7 ম্যাচের মধ্যে 6টা জয় তুলে নিয়েছে। সেই ষষ্ঠ জয়টা আজকে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে এই ম্যাচটা যদি কেকেআর জিততে না পারত তাহলে আর তাদের প্লে অফে খেলার কোনো সম্ভাবনার জায়গাটাই থাকতো না। ম্যাচটা তারা 7 বল হাতে রেখে 4 উইকেটে জিতে নেবার কারণে এখন প্লে অফে খেলার সম্ভাবনাটা কেকেআরের আছে। আইপিএল এর প্লে অফ এরই মধ্যে নিশ্চিত করেছে 3টি দল: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং গুজরাট টাইটান্স। লাস্ট স্পটের লড়াইয়ে আছে 5টা দল: কলকাতা নাইট রাইডার্স, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস। এই 5 দলের সামনেই এখনো কাগজে কলমে হিসাবে রয়েছে যে তারা প্লে অফটা খেলতে পারে। তাদের কি সমীকরণ দলগুলোর সামনে রয়েছে, কোন ম্যাচের রেজাল্ট কি হলে তারা প্লে অফে খেলবে, সেইটা হচ্ছে কি একটা বড় প্রশ্ন। সেটা নিয়ে আলাদা একটা ভিডিও করবো, এটা একটা আলাদা আলোচনা করাই যায়। কিন্তু আজকে যে কলকাতা নাইট রাইডার্স তারা এই জয়ের মাধ্যমে 13 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে প্লে অফে খেলার সম্ভাবনাটা টিকে রাখলো, সেই ম্যাচের টার্নিং পয়েন্ট আসলে কোনটা? দেখেন, কলকাতার আজকের এই ম্যাচটাতে তাদের সামনে ব্যাটিংয়ে টার্গেট এসেছিল হচ্ছে কি 148 রানের এবং সেই টার্গেটটা তারা অ্যাচিভ করে রেখে ফেলেছে। আমি বলছিলাম 7 বল হাতে রেখেই টার্গেটটা আসলে একেবারে পুরোপুরি রিচের মধ্যে ছিল এবং সেইটাতে তারা যখন ব্যাটিংয়ে পাওয়ার প্লের মধ্যে প্রথম 6 ওভারে 51 রান তুলে ফেলে, তারা 2টা উইকেট হারিয়েছে। এর মধ্যে প্রথম ওভারের উইকেটটা তো খুবই গুরুত্বপূর্ণ, ফিন অ্যালেনের উইকেট। ফিন অ্যালেন যদি টিকে থাকতেন তাহলে আর কেকেআরকে জয়ের জন্য ধরেন ওই 19 নাম্বার ওভার পর্যন্ত যেতে হয় না। নেট রান রেটটাও আসলে প্লে অফের হিসাব নিকাশে চলে আসতে পারে। সে যাই হোক, দীপক চাহারের বলে তিনি প্লে ডাউন হয়ে গিয়েছেন একেবারে ফার্স্ট ওভারে, আর পাওয়ার প্লের লাস্ট ওভারটাতে আজিঙ্কা রাহানেও আউট হয়ে গেছেন, কিন্তু 51 রান উঠে গিয়েছিল। আর ঠিক তার পরপরই ক্যামেরুন গ্রিন যখন আউট হয়ে গেলেন তখন কিন্তু কলকাতা নাইট রাইডার্সের সামনে একটা পার্টনারশিপ করতেই হতো এবং সেই পার্টনারশিপটা এনে দিয়েছেন মনীষ পান্ডে ও পাওয়েল। এবং এই পান্ডে পাওয়েলের যে 48 বলে 64 রানের জুটি, সেইটাতেই কেকেআর জয়ের পথে অনেকটাই নিশ্চিত হয়ে যায়। হ্যাঁ, ওইখানটাতে একটা ক্যাচের মতো তুলে দিয়েছিলেন পাওয়েল, কিন্তু ওইখানটাতে 2 ফিল্ডারের ভুল বোঝাবুঝিতে ক্যাচ হননি। তারা ওই জুটিটাতে যখন 14 ওভার শেষে যে ইকুয়েশন, যে শেষ 36 বলে লাগে আর 33 রান, হাতে আছে 7 উইকেট, উইকেটে 2 সেট ব্যাটসম্যান, তখন জয়টাকে একেবারেই জলবৎ তরলংই মনে হচ্ছিল কেকেআরের জন্য। তারা যে খুব কষ্ট করে জিতেছে তা নয়, কিন্তু ওই যে 3 বলের মধ্যে 2টা উইকেট হারিয়ে ম্যাচটাতে একটুখানি এক্সাইটমেন্ট নিয়ে এসেছিল। জাসপ্রীত বুমরাকে বোলিংয়ে নিয়ে আসা হলো 15 নম্বর ওভারে তার 3rd ওভার করার জন্য এবং ওভারটাতে তিনি প্রথম 5 বলে মাত্র 3 রান দিলেন এবং 6 নম্বর বলে তিনি আউট করে দিলেন ওই জায়গাটাতে মনীষ পান্ডেকে। টি-20 ফরম্যাটে এটা নাকি মনীষ পান্ডেকে প্রথমবারের মতো আউট করলেন জাসপ্রীত বুমরা, স্ট্যাট দেখছিলাম। সো ওই জায়গাটা খুব ভালো একটা বলটা ভেতরে ঢুকেছে, মনীষ পান্ডে ওইটাতে হচ্ছে গিয়ে বোল্ড হয়ে গেছেন। আর নেক্সট ওভারটাতে যখন গাজানফার প্রথম বলে ছক্কা খাওয়ার পর পাওয়েলের হাতে সেকেন্ড বলটাতে তার উইকেটটা তুলে নিলেন, সেই উইকেটে অবশ্য পয়েন্টে ঝাঁপিয়ে পড়ে ডান হাতে এক হাতে যেই ক্যাচটা নিয়েছেন করবিন বশ, বোলারের চেয়ে ফিল্ডারের কৃতিত্ব ওইখানটাতে কোনো অংশে কম নয়। এই যে 3 বলের মধ্যে 2টা উইকেট তারা হারিয়ে ফেললো, 2 সেট ব্যাটসম্যানের উইকেট হারিয়ে ফেললো কেকেআর, তাতে কিছুটা ডাউট তৈরি হয়েছিল, কিন্তু সেই ডাউটটা আসলে অত বড় না, কেননা আস্কিং রেটও বেশি না, হাতেও উইকেটও রয়েছে, আরও একটা উইকেট তারা হারিয়েছে বটে, কিন্তু তারপরও 7 বল হাতে রেখে তারা 4 উইকেটে ম্যাচটা জিতে নিয়েছে। টার্গেটটা যেহেতু রিচের মধ্যে ছিল, সেই কারণে এই ব্যাটিং ইনিংসের এই জায়গাটাতে আমার কাছে ঠিক মনে হয় না যে টার্নিং পয়েন্টের কোনো একটা জায়গা আমি বলবো। এখন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্স করেছে 147 রান, সেই রানটাও তাদের করার কথা ছিল না।
করতে পারতো না। সেটা করেছে তারা শেষ 4 ওভারে 52 রান তুলে, আরও বেশি করে শেষ 2 ওভারে 32 রান তুলে। করবিন বসের শেষ দিকে গিয়ে ওই 18 বলে 32 রানের ইনিংসটাতে এবং শেষ 2 ওভারে বলছে 32 রান তুলছে। তাতে করেই তারা ওই 150'র কাছাকাছি একটা স্কোর করে। মুম্বাই ইন্ডিয়ান্সের এই সিজনটা আইপিএলে ভীষণ রকম ডিসঅ্যাপয়েন্টিং এবং তাদের বিগ প্লেয়ার্সরা তারা যেইভাবে আসলে ম্যাচের পর ম্যাচ ধরে হতাশ করেছেন সেটা কিছুটা আসলে বিস্ময়কর। পয়েন্ট টেবিলের একেবারে লাস্টেই তারা আসতো। এই যে লখনৌ সুপার জায়ান্টস এবং মুম্বাই ইন্ডিয়ান্স, এই 2 দল আইপিএলের রেস থেকে যেই 2 দল ছিটকে গেছে তাদের মধ্যে আবার রেস হচ্ছে এখন একটা যে কারা লাস্টে থেকে শেষ করবে। মোটামুটি ওই রকমই অবস্থা। এই ম্যাচটাতেও ওইখানটাতে একটা বৃষ্টির কারণে খেলা 8 ওভার শেষে বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু ততক্ষণেই 57 রানে 4 উইকেট মুম্বাই ইন্ডিয়ান্স হারিয়ে ফেলে। ইনফ্যাক্ট পাওয়ার প্লের মধ্যেই তারা 4টা উইকেট হারিয়ে ফেলেছে এবং সেই উইকেটগুলোও কি ক্যামেরন গ্রিন 3rd ওভারে বোলিংয়ে আসলেন এবং ওই 1 ওভারেই তিনি 2টা উইকেট তুলে নিলেন। রায়ান ডিকেলটন এবং তারপর নামানদিরকে অবশ্য আম্পায়ার আউট দেন, ডিআরএস নিয়ে ওইখানে উইকেটটা তুলে নিয়েছে। দেখা গেছে বলটা ব্যাটে রেখেছিল উইকেট কিপারের গ্লাভসে যাওয়ার আগে। এবং তারপরে হচ্ছে গিয়ে ওইখানটাতে সৌরভ দুবে তিনি পরপর 2 ওভারে 2 বিগ ফিশ, 2 বিগ গানস রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদবের উইকেট দুটো তুলে নেন। রোহিত শর্মা 2টা ছক্কা মেরে 15 রান করেছিলেন এবং মনে হচ্ছিল যে না একটা বড় ইনিংস প্রতি ম্যাচেই তো মনে হয় আসতে যাচ্ছে তার হাত থেকে, কিন্তু সেটা হয়নি। কেননা পুল করতে গিয়ে টপেজ হয়ে গিয়েছেন, মিডন থেকে দৌড়ে মিড উইকেটে খুব ভালো একটা ক্যাচ ওইখানে ক্যামেরন গ্রিন নিয়েছেন এবং তারপরে সূর্যকুমার যাদব তিনি হচ্ছে গিয়ে ওই 15 রান করে পরের ওভারটাতেই সৌরভ দুবের বলে তিনি আউট হয়ে গেলেন। 41 রানে 4 উইকেট মুম্বাই ইন্ডিয়ান্স হারিয়ে ফেলল। তারপরে তারা রিকভার করার চেষ্টা করেছে। বৃষ্টি নেমেছে, বৃষ্টির পরেও ওইখানটাতে ওই যে পার্টনারশিপটা হয়েছে বটে তিলক ভার্মা এবং হার্দিক পান্ডিয়া, এই ম্যাচটাতে আবার হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদব ফিরেছেন। এত কিছু করেও আসলে মুম্বাই ইন্ডিয়ান্সের কিছুতেই কিছু হয়নি। একটা লাইফ পাওয়ার পরও কত 20 রান করেছেন তিলক ভার্মা, 12 রানের লাইফ পেয়েছিলেন। 26 রান করেছেন ওইখানটাতে হচ্ছে গিয়ে হার্দিক পান্ডিয়া এবং তাকে একটা দারুণ ডেলিভারিতে বোল্ড করেন সুনীল নারিন এবং সুনীল নারিন আরও একটা মাস্টার ক্লাস বোলিংয়ের প্রদর্শনী তিনি দেখালেন। 4 ওভার বোলিং করে মাত্র 13 রান দিয়ে তিনি একটা উইকেট নিয়েছেন। সুনীল নারিনও কিন্তু বিস্ময়কর। এই আগামী মঙ্গলবার দিন তার হচ্ছে 38তম জন্মদিন, কিন্তু এরই মধ্যে এই আইপিএলও তিনি যেই পারফর্ম করছেন বল হাতে সেইটাও আসলে কোনো অংশে কম বিস্ময়কর নয়। তো ওই সব কিছু মিলে লাস্টে গিয়ে করবিন বসের ওই ব্যাটিং পারফরমেন্সটা শেষ 4 ওভারে 52, শেষ 2 ওভারে 32 রান নেওয়ার কারণেই মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোরটা 147 পর্যন্ত যায়, যেইটা আসলে জয়ের জন্য গুড এনাফ না। গুড এনাফ হওয়ার কোনো কারণও আসলে নেই। তাহলে কলকাতা নাইট রাইডার্সের এই সর্বশেষ 7 ম্যাচে 6ষ্ঠ জয়ে 13 পয়েন্ট নিয়ে তারা যে এখনও প্লে অফের রেসে টিকে রয়েছে আরও 4টা দলের সঙ্গে, মুম্বাই ইন্ডিয়ান্স লাস্টের লড়াইটা করছে এলএসজির সঙ্গে, সেই ম্যাচটার আসলে টার্নিং পয়েন্ট কোনটা? আমার কাছে মনে হয় এটা প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড। পাওয়ার প্লের মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্সের 4টা উইকেট হারিয়ে ফেলা এবং সেইখান থেকেই তারা আর রিকভার করতে পারেনি। ওই শুরুতেই যে তারা রায়ান ডিকেলটন, নামানদের, সূর্যকুমার যাদব, রোহিত শর্মার উইকেট হারালো এবং সেই উইকেটগুলো যে তুলে নিল কলকাতা নাইট রাইডার্স, এইটাই এই ম্যাচের টার্নিং পয়েন্ট বলে আমার কাছে মনে হচ্ছে। আর প্লে অফে ওঠার জন্য সমীকরণ কি ওই 5টা দলের সামনে, সেটা নিয়ে আলাদা একটা আলোচনা করব।